আমরা সহস্রধারার পক্ষ থেকে কবি সোমনাথ রায়ের এই যে 50 বছর পূর্তি হবে আগামী 4 ফেব্রুয়ারি, সেই জায়গা থেকে আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনার মতো মানুষের কাছ থেকে, যে কবি সোমনাথ দার লেখনী বা তার সৃজন এটাকে আপনি কীভাবে দেখছেন, বা এর সম্পর্কে যদি দুই চার কথা বলেন। সোমনাথ আমার খুব স্নেহভাজন। ওর যখন প্রথম বই পড়ত সোমনাথ, সেই যে বইটা তোমার প্রথম বই, যাতে আমি লিখেছিলাম, না ওটা অনেক, ওটা 7-8টা বই। ঠিক আছে। সোমনাথের সঙ্গে আমার ওই একটি বইয়ের উপরে লিখবার জন্যে বা মুখবন্ধ লিখবার জন্যে যখন আমার ওর প্রকাশক আমাকে বলেছিলেন, তখন ওকে আমি ডেকে পাঠাই এবং ওর সঙ্গে অনেক দীর্ঘ আলোচনা হয়। ওর তরুণ বয়স থেকে ওর বড় হয়ে ওঠা, তারপর যৌবন, কবিতা লেখার প্রক্রিয়া, এই সমস্ত কিছু আলোচনা করতে করতে আমার ক্রমশ বোধ হয় যে সোমনাথের ভিতরে একজন বড় কবি ঘুমিয়ে আছে, যে কবি বহু জায়গায়, স্থান, সময়, কাল এবং নানা মানুষ এবং প্রকৃতির নানা রূপ ধারণ করবার যোগ্য। এবং আমি সেই কবিতাগুলি সম্পর্কে আমার মুগ্ধতা আমি লিখেছি। এখানে একটা প্রশ্ন আপনাকে করছি। কোলরিজ বলেছিলেন, এমন কোনো মহান কবি পাওয়া যাবে না যিনি এক অর্থে বড় দার্শনিক নন। সোমনাথের কবিতার আঙ্গিক রীতি না তার দর্শন, কোনটা আপনাকে বেশি মুগ্ধ করেছে? আমি এইবার যদি বলি সেটা, যে আমার একটা মত আছে, কবিতা দর্শন নয়। আমার কথাটা বলি, কবিতা দর্শন নয়। কবিতা হলো ইন্দ্রিয় গ্রাহ্য জীবন থেকে অন্তর্গত জনজাতির যে সত্য আছে তাকে উন্মোচন করার শব্দগত প্রক্রিয়া। তবে আমার কাছে যা কবিতা, আমি মনে করি সোমনাথ তাই লিখেছে। সেই মুহূর্তে আমাদের বলবো যে দার্শনিকতা আদতে কবিতার ভিতর ঘুমিয়ে থাকে, কখনো স্বতঃপ্রবৃত্তভাবে আসে না। অর্থাৎ আমি যদি বলতে শুরু করি, খুব বড় একজন কবি, ধরো কোলেরিজের কবিতায় তুমি বলতে যখন যে রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার, তার বিখ্যাত কবিতা, কিন্তু সেই কবিতাতে শেষটাতে এসে তিনি যে সর্বজীবের ভেতর ভালোবাসা, একটা ভাসমান জীবের প্রতি সেই নাবিকটির করুণা প্রকাশিত হলো, এবং তার ভিতর দিয়ে ঐশ্বরিক বা খ্রিস্টীয় পায়েটি করুণা যেন তার ভেতর প্রকাশিত হচ্ছে, তখনই কবিতাটা মরে। তো এত ভালো একটা কবিতা, তখন ওইখানটাতে আমরা পড়ি, পাঠ্য হিসেবে পড়ি, কিন্তু আমার মনে হয় যে ওই কবিতাটা প্রয়োজন ছিল না ওইভাবে আনা। ভালোবাসা হয়েছে, ভালোবাসাটা একটু বন্ধ করো। হ্যালো হ্যালো, নামিয়ে রাখছি, বলো। তো এই হলো, আমি সেই জন্য বলছি সোমনাথের চোখ দ্বারা অসম্ভব ভালো দেখা। অর্থাৎ আমাদের ভারতীয় দর্শনে পুরোনো দিনে আমরা পঞ্চদেবতার উপাসক, আমার মতো নাস্তিকের কথা ছেড়ে দেব। তো কানের দেবতা শিব, সঙ্গীত নৃত্যকলা তাবড়, চোখের দেবতা সূর্য, যা কিছু দেখি, নাকের দেবতা সুগন্ধ নেয়া গণেশ, জীব অদন আদ্যা, এবং গোটা চামড়া হলেন স্বয়ং বিষ্ণু। ফলে এই মাথা থেকে, চোখ থেকে, কান থেকে সমস্ত কিছুকে রস উপলব্ধি করার ভিতর দিয়ে বাগর্থমেব সম্পৃক্ত, বাগর্থ প্রতিপত্তে জগত। ধরো এই যে তুমি কবিতাটা বললে, একটা রঘুবংশ, সেটাই মানে হলো বাক এবং অর্থ ইন্দ্রিয়গ্রাহ্য। হ্যাঁ, এই জায়গাটায় একটা প্রশ্ন রয়েছে। 90-এর দশকের গোড়া থেকে সোমনাথ দা কবিতা চর্চা করছে, আজকে 2009, এবং সোমনাথ দার কবিতার সঙ্গে আপনিও সমানভাবে সম্পৃক্ত। সোমনাথ দার এই কবিতা চর্চার মধ্যে কি
কি উল্লম্ফন আপনি দেখলেন? আস্তে আস্তে একটা কবি তো নিজেকে ইনরিচ করেন, নিজেকে আরো তীক্ষ্ণ পরিশীলিত করেন। সোমনাথদার মধ্যে এই তীক্ষ্ণতা বা পরিশীলনটাকে আপনি কি চোখে দেখলেন? ও যখন শেষ দিকে এই সনেটগুলো লিখেছে, তখন এর ভিতরে কবিতার ভিতরে একটা ছড়িয়ে যাওয়ার একটা ব্যাপার আমার দেশে প্রবণতা আছে। আমি 90টা এই যে সব বলা হচ্ছে, আমি প্রথম দর্শক বিশ্বাসী নই, যদিও দর্শক চর্চা এই কথা বলেছে লেখাতে, তবুও বলছি যে আমাদের দেশের কবিতার এবং বিশ্ব কবিতার আবহমানতা, এটাকে আমার ভাষাতে ধরার ক্ষেত্রে একজন তরুণ কবি কিভাবে সেটাকে কাজে লাগিয়েছেন। সেখানে সোমনাথকে বলবো যে সনেটের কবিতাগুলো যখন লিখছিলেন, সেই সময় শব্দের গ্রন্থি, শব্দের সঙ্গে শব্দকে মিলিয়ে তার ভেতর যে অন্তর্গত অর্থটাকে বের করে আনা, এ একটা প্রক্রিয়া যা বাঙালি বর্তমানে তথাকথিত 90-এর কবিরা জানি। আর 90-এর কবিদের মধ্যে হ্যাঁ, সোমনাথ একটা বিপ্লব। আমি বিপ্লব বলছি না, আমি যে সোমনাথ একজন কবি, তিনি বাংলার আবহমানতা, কবিতার যে বিশ্ব, সেটাকে আবিষ্কার করতে পেরেছেন। এইটাই আমার কাছে সবচেয়ে গৌরবের বিষয়। আন্দামানে যখন ও বেড়াতে গেছে, আন্দামান দেখছি, আন্দামানের ওর একটা ছোট বই আছে, আমি বইটা পড়েছি। আমি দেখলাম ওখানেও একটা চমৎকারভাবে ইন্দ্রিয়গতভাবে, ভাবগতভাবে একটা জায়গাকে অনুভব করছে এবং দেখছে। জনজাতি, দুঃখ, বেদনা, আনন্দ সমস্ত নিয়ে সে দেশটাকে তুলছে। সমুদ্র আছে, কালো চামড়ার মানুষ আছে। আর এখানে মানে 90-এর দশক আমাদের ভারতবর্ষের রাজনীতিতে খুব একটা মানে উল্লেখযোগ্য দশক, যেখানে আমরা অনেক নতুন নতুন রিয়েলিটি পেয়েছি, বিশ্বায়ন পেয়েছি, শপিং মল পেয়েছি, উচ্ছেদের একটা বাতাবরণ পেয়েছি। এই সামগ্রিক বাতাবরণকে ধরে যদি আমরা কবি সোমনাথকে আপনাকে নিরূপণ করতে দেওয়া হয়, তাহলে কবি সোমনাথের কোন জায়গাটাকে আপনাকে সবচেয়ে আপ্লুত হবে না, কোন জায়গাটাকে মনে হবে আমি বলবো যে যে এখানে সোমনাথ বোধ হয় আরো একটু উন্নতি করতে পারত? সোমনাথের সবচেয়ে বড় গুণ, যে গুণটাকে আমি মনে করি মহৎ কবির গুণ, এই তথাকথিত বিশ্বায়ন, এই তথাকথিত সিটি সেন্টারের জীবন, এটাকে অস্বীকার করে একটা মানবিক জীবনও খুঁজেছে। এইটাই হলো যে ওর লেখার বড় লক্ষণ। যদি ও বিশ্বায়নের কথা বলতো আমার কাছে এসে, আমি ওকে এখানে শুধু ভদ্রভাবে কথা আমি অর্থনীতি বিষয়ের অধ্যাপনা করেছি এবং বিষয়ে আমি অনেক কিছু বক্তৃতা করতে পারি। পরশুদিনই বিশ্বায়নের উপর একটা বক্তৃতা করেছি। ফলে এটা একটা হাস্যকর, একটা কুৎসিত, একটা অর্থনৈতিক বিশ্ব প্রবণতা, এটাকে অস্বীকার করতে পারে কবি একমাত্র। যেমন ইউরোপীয় ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যখন হয়, ওই কোলরিজের কথা বললে না, 18th সেঞ্চুরির শেষে 5 জন মহাকবি অস্বীকার করেছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। একজন বার্সার, একজন কোলরিজ, একজন বাইরন, একজন কিটস, আর একজন শেলি। এবং তার উপরে ইংল্যান্ডের কবিতা দাঁড়িয়ে আছে। পরবর্তীকালেও যারা কবিতা লিখেছেন, তার এই পঞ্চ প্রধানকে অস্বীকার করতে পারেনি। কিছু মনে করো না, আমাদের রবীন্দ্রনাথের কবি হয়ে ওঠাটাও আদতে পঞ্চপ্রধানকেই, তরুণ বয়সকে স্বীকার করে। ওই পঞ্চপ্রধানকেই ধরে নিয়ে রবীন্দ্রনাথের তরুণ বয়সের কবিতা, ফলে অস্বীকার করতে শিখত। ফলে ও যে অস্বীকার করতে পারছে, এটি আমার কাছে ভালো লাগছে। না, বাংলা কবিতায় তো নানা ধারা আছে। আপনি অস্বীকার প্রসঙ্গটা বললেন বলে বললাম যে সোমনাথের অস্বীকারের প্রধানতম জায়গাটা আপনার কি মনে হয়েছে? মানে কবিতা মেকিং এর রীতি, নাকি না, আমি বলছি অন্য কোনো একটা স্থান? প্রথমত এবার যদি আর একটা বলি, 90-এর কবি, আবারও বলছি, এই 90-এর কবিতা, আমি এখানে একটু বলতে মানে এটা আশির কবিতা, কিন্তু মানে আমার প্রথম বই বেরিয়েছে মানে কবিতার লেখক হিসেবে যদি দর্শক পাওয়া যায়, তাহলে কিন্তু আশির মাঝামাঝি থেকে যায়। শোনা আমি বলি, এটা কোনো দরকার নেই যদিও। শোনা আমি বলছি, আমি প্রথমত দর্শক অস্বীকার করছি। প্রথমত আমি বলি, বাংলা ভাষাতে যখন রবীন্দ্রনাথের শতবার্ষিকী হলো, আর 1961 সালে, ইন্টারেস্টিং জায়গায় ছিল। আগে কথাটা জেনে রাখো, তোমার যদি থাকে এটা বাধা হবে। 61 সালে যখন শতবার্ষিকী রবীন্দ্রনাথের, সেই সময় দৈনিক বাংলা কবিতা বলে একটা কাগজ,
সেই কাগজে এই বাংলা কবিতায় দশক বিষয়ে আমি খুব মানে দশককে স্বীকার করে দারুণভাবে তার পক্ষে একটা বড় প্রবন্ধ লিখেছি। সবাই সেটা উল্লেখ করতে থাকেন, এখন বলে গেছে। আমি মনে করি রবীন্দ্র পরবর্তীকালে যা কবিতা আমাদের দেশে লেখা হয়েছে, এবং দশক মানে তো কত শতক, 20th সেঞ্চুরি, এই 20th সেঞ্চুরির প্রথম দশক দ্বিতীয় দশক এইভাবে বিচার করা হয়। আদতে এই দশকে চিহ্নিত কবিদের ভিতরে কোনো সামঞ্জস্য নাই। একমাত্র দুটো ভাগ হয়েছে। এক হলো যে 30 যে যুগে পৃথিবীতে হলো যে এক অর্থনৈতিক সংকট, 2 জার্মান ফ্যাসিবাদের উদ্ভব, 3 ফ্রান্সে স্পেনে গৃহযুদ্ধ, এবং সেই দশকের শেষে দ্বিতীয় মহাযুদ্ধ। হ্যাঁ, এগুলো নিয়ে আমরা আসবো, কিন্তু আমরা একটা ইন্টারেস্টিং জায়গায় ছিলাম, যে জায়গাটা আমি আমি কথাটা বলিনি। এই যে ওইটা হলো দশক, ওইটা হলো গুরুত্বপূর্ণ। আর পরবর্তীকালে দ্বিতীয় স্বাধীনতার পর একটা দশক দুঃখের দশক, বাকিগুলো তো গড়িয়ে যাওয়া দেশ, পৃথিবীটা গড়িয়ে যাওয়া দেশ, মানে দেশটা পৃথিবীটা গড়িয়ে যাচ্ছে। আমি বলছি, তুমি বলো না যে সোভিয়েত ইউনিয়নের পতনের সময় সেটা ওই 90-এর দশক, মানে 81 থেকে 91-এ মেটে চলে। এটা হলো যে ইতিহাসের একটা বড় বিপর্যয়। ফলে এগুলো ইতিহাস রচনায় এসছে কিনা এগুলো জিজ্ঞেস করতে পারো। আমি এগুলো আসছি। আমি যে জায়গাটায় প্রশ্নটা আমাদের ছিল, যে জায়গাটা আমি ধরছিলাম, যে সোমনাথের ভাঙন, আপনি বলছেন সোমনাথ ইতিহাসের ধারাকে অস্বীকার করতে পারে, মানে সেই অস্বীকারের কোন জায়গাটাকে আপনার মনে হচ্ছে, যে কোন জায়গাটাকে সোমনাথ অস্বীকার করেছে আর কোন জায়গাটাকে সোমনাথ ওন করেছে? আবারও বলছি, এই জায়গাটাকে যদি ওর কবিতার মধ্যে থেকে আপনি কোনটা খুঁজে পেয়েছেন? বিশ্ব পুঁজিবাদের বিশ্বায়ন, বিশ্ব পুঁজিবাদের ভয়ঙ্কর চাপে ব্যক্তি মানুষের অধঃপতন, সামগ্রিক শিল্প সাহিত্যের বিচূর্ণীকরণ, এই সমস্ত কিছুর বিরুদ্ধে প্রতিবাদ করার একমাত্র অধিকার আছে এখনো একমাত্র যোগ্য কবিদের। সেই কবি হওয়ার পুরো একটা ভূমিকা সোমনাথের আছে, এইটাই বলতে চাইছি। তুমি যদি বলো এই পংক্তিটা ওই পংক্তিটা বিচার করতে হবে না, আমার কাছে পুরো ব্যাপারটা এটা তুমি যদি বিজ্ঞানের লোক হও তাহলে আমি বলবো যে যাকে বলা থিওরি অফ ম্যাথ, অর্থাৎ একটা কোনো কিছুর কি পরিমাণ হিট তৈরি হয়েছে সেটা বুঝতে গেলে পারে তার অণুগুলো কীরকম পরস্পর দৌড়দৌড়ি করছে, এগোচ্ছে পেছোচ্ছে, কিন্তু কেউ বেরিয়ে যাচ্ছে না এদিক ওদিক, সে একটা প্রবাহের ভেতর যাচ্ছে। এই প্রবাহটাই প্রতিভা তৈরি করে। আমি সেটাই বলছি, সোমনাথ সেটা আছে, মানে সামগ্রিকতা সোমনাথ দ্বারা হয়তো কবিতা এটা বলছি। হ্যাঁ, তাহলে এবার একটা শেষ প্রশ্ন, মানে আমাদের প্রত্যেকটা ইন্টারভিউ সময়ের অদ্ভুত মার দ্বারা বা নিয়ম দ্বারা বাধা, যে কবি সোমনাথ একদিকে উনি কবি বলেই উনি বেশি পরিচিত, সেই সঙ্গে সঙ্গে একটা পত্রিকাও বার করেন, প্লাস উনি গদ্যও লেখেন, মানে গল্পও লেখেন। সোমনাথের সমগ্র সাহিত্য জীবনকে আপনি কিভাবে দেখছেন? এই তার পত্রিকা প্রকাশ, তার গদ্য লেখা এবং কবিতা লেখা, এই সমগ্র সাহিত্য জীবনটাকে, আমি যেটা রবীন্দ্রনাথ প্রথমে বলেছিলেন তার জীবন স্মৃতি বইতে, যে আমি প্রথমে ভাবতাম আমার একটা কবিতার সাথে আরেকটা কবিতার বোধহয় সেভাবে কোনো সংযোগ নেই, পরে যখন অনেক বয়স বাড়লো তখন মনে হলো একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গিকভাবে যুক্ত, একটা মালার মতো। তেমনি সোমনাথের সাহিত্য জীবনে কি মালাটা খুঁজে পাওয়া যায়? না না, আমি ওইভাবে বলবো না। রবীন্দ্রনাথ যেটা বলেছিলেন, 25শে বৈশাখ চলেছে আমার জন্মদিনের ধারাকে বহন করে, মৃত্যুদিনের দিকে, অজস্র রবীন্দ্রনাথকে নিয়ে। অর্থাৎ বড় কবির বৈশিষ্ট্যই হলে একটা পারম্পর্য থাকা সত্ত্বেও পরপর অনেকগুলো বিশিষ্ট ব্যক্তিত্ব তার ভেতর তৈরি হয়ে যায়, একজন মানুষের ভেতর অগাধ ব্যক্তিত্ব। তো আমি এটা বলছি, এটা আমরা আশা করছি ওর ভেতরে, সোমনাথের ভেতরে, যে এরকম একটা কিছু ঘটবে। আমি ওকে তো শুধু এইভাবে দেখছি না, শুধু কবি হিসেবে আমি ওকে একজন মায়ের পুত্র হিসেবে, তোমার মাকে আমি দেখছি, আমি সন্তানের পিতা হিসেবে, একজন স্বামী হিসেবে, একজন পরিবারের দায়িত্বশীল মানুষ হিসেবে, একজন কবি হিসেবে, একজন গল্পকার হিসেবে, একজন পত্র প্রকাশক হিসেবে, এবং পূর্বজ কবিদের সম্পর্কে শ্রদ্ধা ভাবাপন্ন মানুষ হিসেবে একটা পূর্ণ মানুষের ভেতর পাই। এই কথাটা আমার বলা। আমি ওই যে রাস্তাতে
এত একটু দরজাটা খোলো, কত কবিতার বই দেখবে ওখানে। অর্থাৎ ওখানে মানে এত ব্যক্তি, আমি ওদিকে দেখো কত কবিতার বই দিয়ে যায়, অধিকাংশই অপাঠ্য। কিন্তু আমি সোমনাথকে নিয়ে আলোচনা করছি, অধিকাংশই অপাঠ্য, কবিতা লিখতে জানে না। তার একটা কবিতা লিখতে গেলে যে প্রয়োজন হয়, আমি মানে রসাত্মক বাক্য, কাব্য সব বলছিলাম, কিন্তু তিনটে খুব গুরুত্বপূর্ণ প্রয়োজন হয় মানে টেকনিকের দিক থেকে। একটার নাম হলো যে মেলোপিয়া, দ্য মিউজিক অফ দ্য লাইন্স, লোগোপিয়া, the wit of the verse, তিন ইমেজেস। এটা না, এই ইমেজের কথা যখন বললেন, একটা প্রশ্ন আমার সঙ্গতভাবে এসেই যাচ্ছে। কবিতার ক্ষেত্রে যে ইমেজ ব্যবহার করা হয়, গল্পের ক্ষেত্রে তো অন্য ধরনের ইমেজ ব্যবহার করা হয়। এই কবিতা আর গল্পের ইমেজের মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা, এইটা যদি বলি, যদি জিজ্ঞেস করা যায়, আমি একটা জায়গায় প্রবন্ধই লিখেছি, সেটা হলো এই, হ্যাঁ, যে কোনো গল্পই গল্প নয়, কোনো উপন্যাস নয়, প্রত্যেকটি গল্পই আদতে কবিতার ভিত্তিতে দাঁড় করানো, প্রত্যেকটি উপন্যাসই কোনো কবিতার ভিত্তিতে দাঁড় করানো। ধরো আমি তো একটা উদাহরণ দিই, রবীন্দ্রনাথের কবিতা, খুব পরিচিত কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ। নির্ঝরের স্বপ্নভঙ্গ, রোদ এসে পড়েছে, আর গুহার ভেতর জল, সেটা বেরিয়ে পড়লো, বেরিয়ে পড়ে চললো, সমুদ্রে যাবে। এটাকে শুধুমাত্র, এটা যদি লেখা হয়, একটা নদী, আমি যদি মনে করি এটা জগদীশ বসু একদম ভাগীরথী উৎস সন্ধানের মতো একটি বৈজ্ঞানিক অত্যন্ত রমণীয় প্রবন্ধ বটে, আর সঙ্গে সঙ্গে এটি চমৎকার একটি কাহিনীও বটে, গল্প। ফলে আর একটা বলো, ধরো রবীন্দ্রনাথের একটা বড় উপন্যাস, ঠিক আছে, মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস, ধরো পদ্মা নদীর মাঝে। পদ্মা নদীর মাঝে আন্তত একটি কবিতা আছে, কবিতাটা হলো হুসেন মিয়া, সেটাই পুরো গল্প। নিশ্চিতে রাইতে আসমান জমিন ফারাক কইরা থো, মাঝি কতই ঘুমাইবা, পায়ে বিবি ডাইনে পোলা আধার কি মাঝি কতই ঘুমাইবা, মানের পাতায় রাইতের শিশির হইল আধার কপি, উঠা দেখবা না, আলা করেন ঘরের চালায় কেদায় চুপি চুপি, দিশা রাখবা না। অর্থাৎ পুরো কবিতাটা পড়ো, দেখবে একদম ময়না দ্বীপে চলে গেছে। ফলে বিষয়টা কবিতাটাকেই গল্প উপন্যাসে রূপান্তরিত। অর্থাৎ একজন বড় উপন্যাসিক ভেতরে হলো যে তার ভেতরে একজন কবি ঘুমায়, কবি এই শব্দগুলোর ভেতর দিয়ে যে আসল কাহিনীটা, যেটা আমরা বিভূতিভূষণের মধ্যে পাই, যত ঘনিষ্ঠতায়, জিভাগোর হ্যাঁ, মধ্যে পাই, বরিস তো পাস্তারনকের না, মধ্যে পাই। ওটা জিভাগোটা কবিতা, হ্যাঁ, সবই তো কবিতা। কিন্তু আমি তোমায় বলছি, যেটা একটু বলে যদি পারিতাম ভানুমতিকে বিবাহ করিতাম, এই বনবালাকে হুড়ালের ডাকে শুনিতে শুনিতে, যখন সে রান্না করিত পাশে বসিয়া গল্পে শুনতাম, এইখানে দুটো কবিতাটা। অথবা লবটলিয়া বৈহারের জলে সরোজি প্রসাদ যে ওয়াটার লিলি ভাসাইয়া গেল, এটি কবিতা। ফলে এই পুরো কাহিনীটি আদতে আরণ্যকে লেখা হয়েছে। তারপর পথের দেবতা, হ্যাঁ, বলতে গিয়ে পথের পাঁচালী, পথের পাঁচালী শেষটা। তাই বলছি, কোনো জায়গাতে কোনো কেউ, গোরা বলল মা তুমি আমার ভারতবর্ষ, আনন্দময়ীকে বললেন, এইখানেই পুরো গোরা উপন্যাস হলো, কবিতাটা সুরেখাত, এখানে কবিতার শেষ। সেই জন্যে কবিতা হিসেবে আমরা যাকে বলি, যে আগে তোমাকে বলুন যে ওই যে রঘু বংশের শুরুতে কালিদাস বলছেন, বাক ও অর্থ সমন্বিত, যাহা পার্বতী এবং পরমেশ্বর স্বরূপ, তাহা অতি প্রসন্ন হোক। আমি একজন ভারতীয় নাস্তিক, কিন্তু আমি নিরীশ্বর নই। অর্থাৎ মাতা মে পার্বতী দেবী, পিতা দেব মাহেশ্বর, বান্ধব শিবভক্তার্চ, অবন ভুবনত্রয়। এইটা হলো কবির ডেফিনেশন।
আমার মায়ের নাম পার্বতী, আমার বাবার নাম মহেশ্বর, এবং আমার সমস্ত বন্ধু বান্ধবরা হলো যে ওই নন্দীবৃঙ্গি, হ্যাঁ, শিবভক্ত। কিন্তু আমার ভ্রমণ স্থান হলো তিনটে পৃথিবী, অর্থাৎ ভূভবস্বর। হ্যাঁ, এবার যে মানে আমাদের তো অনুষ্ঠান প্রায় শেষ করতে হবে, সেই জায়গা থেকে বলছি আমি, যেটা দেখা গেছে 1930-এর দশকের ফাঁসিবাদ বিরোধী আন্দোলন, ভারতবর্ষের প্রগতি লেখক সংঘের উৎপত্তির একটা ধারা, সেখান দিয়ে একটা কবিতা বা সৃষ্টির ধারা হয়েছিল। কিন্তু 90-এর দশকে যখন একজন কবি কবিতা লিখছেন, বা 80-র দশকে যখন একজন কবি কবিতা লিখছেন, তিনি দেখে ফেলেছেন যে মানে গর্বাচেভের পেরেস্ট্রোইকা এসে গেছে, সোভিয়েত ইউনিয়নের পতন হয়ে গেছে, চীন একদম ওপেনলি ঘোষণা করছে যে শিল্পপতিরাও কমিউনিস্ট পার্টির সদস্য হতে পারে। এরকম একটা জায়গায় যখন সোমনাথের মতো কবি তার কলমটা তুলে নেন, বা আজকেও যারা কবিতা কলম তুলে নিয়েছেন, তাদের আপনি টিপস চাওয়াটা তো অন্যায়, তাদের আপনি কি বলতে চান, মানে আশীর্বাদ হিসেবে বা ঠিক তাদের? পাশাপাশি বলছি বাবা, ঠিক বলছ যে যখন ফ্যাসিবাদ বিরোধী আমাদের সে আন্দোলনটা শুরু হয়েছিল, এটা 1936 সালে, সত্যি অর্থাৎ প্রগতি লেখক সংঘ তৈরি হয়েছিল। তার সূত্রপাতের আশীর্বাদ ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের, প্রেমচাঁদ তার একজন প্রধান মানুষ ছিলেন। তখন পৃথিবীর, আমি বলছি পৃথিবীর ইতিহাসটা ছিল 1917 সাল থেকে 1939 সাল, এই যে দুটি দশক, এই দুটি দশক হলো গোটা পৃথিবীর ইতিহাসে, দীর্ঘ ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্করত্ব আর সবচেয়ে বড় পরীক্ষার ইতিহাস। 1922 সালে ফ্যাসিবাদ, 1933 সালে নাৎসিবাদ, এই যে ঘটনা চলছে। 1936 সালে আমি বললাম যে স্পেনের গৃহযুদ্ধ, এই সময় শুধুমাত্র পশ্চিমবঙ্গ দেশে নয়, পাবলো নেরুদার মতো কবি, না, যার কবিতা নিয়ে স্পেনের গৃহযুদ্ধে সৈনিকরা লড়াই করেছিলেন, না সেটা না, ওটা ঠিক না, লড়াই করতেন ফেদেরিও গার্সিয়া লোরকা। তো লোরকা, আন্তোনিও মাচাদো, তারপর পাবলো নেরুদা, তারপর যে লুই আরাগম, ভ্লাদিমির মায়াকভস্কি, এই যে বিশ্বের কবি, তারা হলো ফাঁসিবাদের বিরুদ্ধে। আমি একটা পংক্তি বলছি, whenever by sun the earth is lit, the slogan should always be the same: speak to the fascists with bayonet sweet, with the words of bullets and tongues of flame. শব্দগুলো হবে বুলেটের মতো। ওরা লিখেছে আমাদের দেশে জানা বাবা, সমস্ত কিছু হলো যে প্রতিফলিত সত্য এসে পড়েছে। কলোনির দেশের মানুষ তো তখন ছিলাম, ফলে পৃথিবীময় অ্যান্টিফাসিস্ট আন্দোলন হচ্ছে। আমাদের দেশের কমিউনিস্ট ভাবাপন্ন মানুষেরা তার এই আন্দোলনটাতে এসে পৌঁছেছিলেন। বিষ্ণুদের শতবার্ষিকী হচ্ছে, তিনি প্রধান কবি ছিলেন সেই সময়, পরে সমর সেন এবং পরবর্তীকালে সুভাষদা এবং ইত্যাদি। এই যুগটা ছিল আলাদা। কিন্তু এই মুহূর্তে পৃথিবীতে সোমনাথ যখন কবিতা লিখছে, তখন যে দেশে নিঃশ্বাস নিচ্ছে, একটা নন্দীগ্রাম বলে জায়গা আছে, সিঙ্গুর বলে জায়গা আছে, লালগড় বলে জায়গা আছে, যেখানে মানুষ আন্দোলন করছে, সেই আন্দোলনের ছবি অবশ্যই কবিতাতে আছে। আর ওদিকে রুশ দেশে পতন হয়েছে, সোভিয়েত ইউনিয়ন, কিন্তু সোভিয়েত ইউনিয়নের ইতিহাসে কবিতার ধারা শেষ হয়। আবার চীন দেশে এদের বদল হয়েছে, কিন্তু চীন দেশের কবিতার ধারা, চীন দেশের মহাকবি আইচিং, আমি তার ভক্ত, তো আইচিংয়ের কবিতার ধারা শেষ হয়। কবিতা ইন দ্য ওয়ার্ল্ড দি পোয়েট্রি ইজ নেভার ডেড। ফলে সমস্ত সময় মানুষকে নিয়ে, গাছপালা, লতা পাতা, ফুল, মানুষ এবং মানসিক, মানব এবং মানবিক সংগ্রাম এবং লড়াই চলবে এবং চলে। সোমনাথ তো তাই লিখবে। তাহলে আমাদের সোমনাথদার এই জন্মদিনকে ঘিরে একটা শব্দই বোধহয় বারবার প্রতিফলিত হলো, উই শ্যাল ওভারকাম সামডে। হ্যাঁ, খুব ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।